স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা মৃত্যুপুরীতে পরিণত, ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অসহায় প্রাণ। তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধের প্রস্তুতি, বিশ্বজুড়ে এবার আতঙ্ক। ভারতের দুই রাজ্যে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, এক নিমেষে উড়ে গেল জীবন ও স্বপ্ন। ভারতে ধর্মগুরুর মুখোশ উন্মোচন, ধর্ষণ মামলায় বজিন্দর সিংয়ের যাবজ্জীবন। এবার মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 2000, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শত শত মানুষ। এবার চতুর্মুখী বৈদেশিক চাপের মুখে ভারত, নীতি নির্ধারণে চরম সংকট। জুম্মার নামাজের সময় ভূমিকম্প, মিয়ানমারে মসজিদ ধসে নিহত শত শত মুসল্লি। আসছি বিস্তারিত খবরে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সম্প্রতি হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 183 জন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট মৃতের সংখ্যা প্রায় 50,400 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংঘাতের শুরু থেকে আহতদের সংখ্যা 1,14,583 জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছতে পারছেন না। প্রায় দীর্ঘ 15 মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে গাজা থেকে সেনা প্রত্যাহার এবং হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। জাতিসংঘের মতে ইসরায়েলের এই বর্বর আক্রমণের ফলে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। এই মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতশবাজি কারখানায় পৃথক বিস্ফোরণে অন্তত 21 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। সোমবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিম থানার ধোলাহাটের রায়পুরের একটি বাড়িতে আতশবাজি মজুদ রাখার সময় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের 4 শিশুসহ 8 জনের মৃত্যু হয়। স্থানীয়রা আগে থেকেই এই কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন, তবে সেই দাবি উপেক্ষা করা হয়। ঘটনার পর থেকে বাড়ির দুই সহোদর চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে গুজরাটের বাসনকাট জেলার দিশায় আরেকটি আতশবাজির কারখানার বিস্ফোরণ ঘটে। তাতে অন্তত 15 জন নিহত এবং 6 জন আহত হন। জাতীয় বিপর্যয় মোকাবেলা টিমের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এই মর্মান্তিক ঘটনাগুলো আমাদের নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়, বিশেষ করে দাহ্য পদার্থের ক্ষেত্রে। আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে কঠোর নিয়মাবলী প্রয়োগ এবং স্থানীয় জনগণের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। ভারতে স্বঘোষিত খ্রিস্টান ধর্মপ্রচারক বজিন্দর সিংকে 2018 সালে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ভুক্তভোগী নারীর অভিযোগ, পাঞ্জাবের নিজ বাড়িতে বজিন্দর তাকে ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেল করে। বজিন্দর সিংয়ের লাখো অনুসারী রয়েছেন এবং তিনি দাবি করেন মন্ত্র পড়ে জটিল রোগ সারাতে সক্ষম। পাঞ্জাবে তার প্রতিষ্ঠিত একটি বৃহৎ চার্চ রয়েছে, সেখানে বলিউডের কয়েকজন তারকাও তার অনুসারী বলে জানা যায়। বিচার শেষে আদালতের রায়কে স্বাগত জানিয়ে ভুক্তভোগীর আইনজীবী অনিল সাগর বলেন, নিজের অবস্থান ব্যবহার করে অনেক দরিদ্র ও দুর্বলকে শোষণ করে। এই রায় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। বজিন্দর সিংয়ের আইনজীবী উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন। এই রায় সমাজের ন্যায় বিচারের প্রতিফলন ঘটিয়ে সাহস যোগাবে এবং ক্ষমতার অপব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা হিসাবে কাজ করবে। চীন মঙ্গলবার তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব উপকূলে বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করেছে, যা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর সতর্কতাবার্তা হিসাবে বিবেচিত হচ্ছে। এই মহড়ার প্রতিক্রিয়া তাইওয়ানও পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। চীনের সামরিক মহড়ায় যুদ্ধজাহাজ, বিমান বাহিনী ও স্থলবাহিনীর সমন্বয়ে তাইওয়ানকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার কৌশলে প্রদর্শিত হয়েছে। এছাড়া ভূমি ও সাগর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সন্ডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ তাদের নজরদারি এলাকায় প্রবেশ করেছে, যার প্রতিক্রিয়া তারা সামরিক বিমান ও জাহাজ মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে। চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিন থেকে পরজীবী বলে অভিহিত করে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে কার্টুন আকৃতির পোকামাকড় হিসেবে দেখানো হয়েছে।
তাইওয়ান সরকার এই মহড়ার নিন্দা জানিয়ে বলেছে, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমস্যা সৃষ্টিকারী। তাইওয়ান নিজেদের প্রতিরক্ষার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং মনে করে কেবল দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনা সামরিক বাহিনীর দ্বারা কোনো সরাসরি গুলিবর্ষণের ঘটনা শনাক্ত করতে পারেনি। তবে কমপক্ষে ৭১টি চীনা সামরিক বিমান এবং ১৩টি নৌবাহিনীর জাহাজ মহড়ার অংশ নিয়েছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী তাদের প্রশস্তি স্তর বাড়িয়েছে, যাতে চীন হঠাৎ আক্রমণ চালাতে না পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া জাতীয় সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষার জন্য বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। তাইওয়ানের নিরাপত্তার কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিচ্ছিন্ন বাণিজ্য আলোচনার আগে উত্তেজনা সৃষ্টি করতে চায় না এবং পরিলক্ষিত সংঘর্ষ এড়াতে চায়। কলকাতায় ঈদ উপলক্ষে রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার সময় ধর্ম বিষয়ে মমতা ব্যানার্জির মন্তব্যকে ঘিরে আপাতত শোরগোল হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। যদিও তার নিশানা ছিল বাম এবং গেরুয়া শিবির, কিন্তু তিনি নিজেই এখন বিতর্কে মুখে পড়েছেন। বক্তব্যের সময় ভারতীয় সংবিধান যে ধর্মনিরপেক্ষতার ওপর জোর দেয় সে কথা যেমন তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, তেমনি বাংলার ঐতিহ্যময় ধর্মীয় পরম্পরার কথা উল্লেখ করেছেন। মমতা ব্যানার্জি বলেন, দেখুন রামকৃষ্ণ কি বলেছেন, বিবেকানন্দ কি বলেছেন। আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু আমি জেনে শুনে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেটা আমি মানি না, ওটা হিন্দু ধর্ম বিরোধী। প্রসঙ্গত, জুমলা কথার অর্থ বাস্তবায়িত হয়নি এমন প্রতিশ্রুতি বা ঠুনকো প্রতিশ্রুতি, এবং এক্ষেত্রে তার ইঙ্গিত ছিল বিজেপির দিকে। মূলত হিন্দিতে বক্তৃতা দেওয়ার সময় তার ব্যবহৃত গন্দা ধর্ম, নোংরা ধর্ম শব্দটি বিতর্কের জন্ম দিয়েছে। এখন বিজেপি প্রশ্ন তুলছে, তৃণমূল সুপ্রিমো সনাতনী ধর্মের বিষয়ে একথা বলতে চেয়েছেন কিনা। আর বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, ঈদের মঞ্চকেই কেন বারবার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তৃণমূলের অবশ্য দাবি, মমতা ব্যানার্জির বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে।